ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ গণমাধ্যমের। বিক্রি করতে না চাওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি, করেন জোর জবরদস্তি। এতে যাওয়া অবৈধ অভিবাসীদের আবারও আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠাতে শুরু করেছে সরকার। আছেন বাংলাদেশিরাও। প্রবাসীদের উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যকে পুঁজি করে সক্রিয় টিকিট কালোবাজারি। আকাশ পথের ভাড়া 3 মাসে বেড়েছে প্রায় 40,000 টাকা। বিপাকে ওমরা যাত্রী প্রবাসীরা, সিন্ডিকেট ভাঙার দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পের এমন ভয়ঙ্কর আচরণের খবর প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। এর মধ্যে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি আরবের চেয়ে অনেক বেশি তরল স্বর্ণ যুক্তরাষ্ট্রে আছে বলেও দাবি করেছেন তিনি। পুনরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার সম্ভাবনার কথাও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুঙ্কার দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না সে ব্যাপারে তাকে জেরা করেন। গ্রিনল্যান্ডের মালিকানার ইচ্ছা ছাড়াও ক্ষমতায় বসেই বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহার করে নেন তিনি। তবে শনিবার লাস ভেগাসে এক র্যালিতে পুনরায় WHO-তে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। এই সময় তিনি জানান, এই সংস্থায় 32 কোটি জনগণের দেশ যুক্তরাষ্ট্র $50 কোটি অনুদান দিচ্ছে, আর 140 কোটি জনগণের দেশ চীন মাত্র $3 কোটি 90 লাখ অনুদান দিচ্ছে। লাস ভেগাসের র্যালিতে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এর আগে ওয়াশিংটনে $60,000 কোটি বিনিয়োগের আশ্বাস দেয় রিয়াদ। সৌদি আরবের চেয়ে বহুগুণে বেশি তরল স্বর্ণ যুক্তরাষ্ট্রে আছে বলে দাবি ট্রাম্প। সৌদি আরবের মজুদে প্রচুর তরল স্বর্ণ আছে, আমাদের আরো বেশি আছে। আমাদের কাছে সৌদি আরবের চেয়ে বেশি আছে। অন্য যে কোনো দেশের চেয়ে আমরা অনেক বেশি পেয়েছি, তবে পরিবেশের কারণে এটি ব্যবহার করি না। এদিকে কোনো নোটিশ ছাড়াই গভীর রাতে কমপক্ষে 15 জন স্বাধীন পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করেন ট্রাম্প। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কেননা আইন অনুযায়ী সিনেট অনুমোদিত কোনো পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করার আগে কংগ্রেসকে 30 দিনের নোটিশ দিতে হবে। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর এবার সব ধরনের সাহায্য অনুমোদনের স্থগিতের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এর মধ্যে সরকারি কার্যালয় ও মার্কিন দূতাবাসগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়, নতুন কোনো তহবিল অনুমোদন বা আগের তহবিল নবায়নের ক্ষেত্রে প্রতিটি প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদনের পরই তা কার্যকর হবে। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। মসনদে বসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের দিনই বাতিল করেছেন বিগত বাইডেন সরকারের 78টি নির্বাহী আদেশ, সই করেছেন নতুন 47টি আদেশে, জারি করেছেন নানা বিধিনিষেধ। এর মধ্যে রয়েছে বিদেশি সমস্ত সহায়তা বন্ধের নির্দেশও। সোমবার 90 দিনের জন্য বিদেশে সব ধরনের সহায়তা স্থগিত ও নতুন সাহায্য অনুমোদন বন্ধের নির্বাহী আদেশে প্রেসিডেন্টের স্বাক্ষরের পর সব ধরনের সাহায্য বন্ধ রেখেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সরকারি কার্যালয় ও বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে যেসব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা হয়েছে সেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ফাঁস হওয়া এক নথিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয় কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন তহবিল অনুমোদিত হবে না বা বিদ্যমান কোনো চুক্তির মেয়াদ বাড়ানো হবে না। একই সঙ্গে বন্ধ থাকবে চলমান প্রকল্পের সব কাজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অন্যান্য দেশের জন্য ব্যয় শুধু তখনই করা হবে যদি তা যুক্তরাষ্ট্রকে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধশালী করে। যুদ্ধের জন্য মিত্র রাষ্ট্রে অস্ত্র যোগানো থেকে শুরু করে আফ্রিকার গরিব দেশের মানুষের উন্নয়ন, নানা খাতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য 6,800 কোটি মার্কিন ডলার খরচ করেছে, যা বিশ্বের সর্বোচ্চ। তবে বিবিসি বলছে, ফাঁস হওয়া নথিতে এই স্থগিতাদেশ জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষজ্ঞ বলছেন, মার্কিন এ সহায়তা বন্ধের প্রভাব নিরাপদ পানি, স্যানিটেশন ও আশ্রয় প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে পড়তে পারে। অন্তরা সেন, সময় সংবাদ। ট্রাম্পের নতুন শাসনামলে তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্ক কেমন হতে যাচ্ছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। তাদের ধারণা, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি তাইওয়ানের সামরিক খাতকে দুর্বল করে দিতে পারে। এর মধ্যেই তাইপের রাজনৈতিক অঙ্গনের অভ্যন্তরীণ কোন্দল এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে দাবি তাইওয়ান বাসিন্দাদের। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভিডিও বার্তায় ট্রাম্প তার শাসনামল কেমন হতে পারে সে বিষয়ে বেশ স্পষ্ট ধারণা দিয়েছেন। তার ভাষ্যমতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কগুলোকে ঢেলে সাজাবেন তিনি, যেখানে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ অগ্রাধিকার পাবে। ট্রাম্পের এই মনোভাব চীনের সামনে তাইওয়ানের সামরিক খাতকে দুর্বল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও বাইডেনের তুলনায় ট্রাম্পকে তাইপের প্রতি কম মনোযোগী হতে দেখা যাচ্ছে। গত বছরই যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর ব্যবসা শতভাগ চুরি করে নিয়েছে তাইওয়ান বলে অভিযোগ তোলেন ট্রাম্প। ক্ষমতায় আসার আগেই তাইওয়ানের জিডিপির 10% সামরিক খাতে ব্যয়ের আহ্বান জানান তিনি, যা তাদের বর্তমান বরাদ্দের অন্তত 4 গুণ। যুক্তরাষ্ট্রে ফাঁস হওয়া নতুন এক নথি বলছে, এর মধ্যেই সব ধরনের বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে আটকে থাকা তাইওয়ানের 2000 কোটি মার্কিন ডলারের সামরিক সাহায্যের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাইপে। এর মধ্যেই তাইওয়ানের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সংসদে প্রতিরক্ষা খাতে শত শত কোটি মার্কিন ডলারের বাজেট আটকে দিয়েছে দেশটির বিরোধী দল। এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনার মেরামত থেকে শুরু করে প্রতিরক্ষা খাত বাবদ খরচায় বড় ধরনের বিঘ্ন ঘটতে যাচ্ছে, যা বেইজিং এর সামনে তাইপের সামরিক বাহিনীকে দুর্বল করে দেবে। অভ্যন্তরীণ এই কোন্দল যুক্তরাষ্ট্রের কাছে তাইপেকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হলেন নানা কারণে বিতর্কিত পিট হেগসেথ। হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্বাচিত করতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে ট্রাম্প প্রশাসনকে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটে প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য ডেমোক্রেটরা হেগসেথের ব্যাপক বিরোধিতা করেছেন। তাদের কাতারে সামিল হয়েছিলেন কয়েকজন রিপাবলিকান। 3 জন রিপাবলিকান সিনেটর তার বিরুদ্ধে ভোট দেয় 50-50 সমতা হয়। পরে জেডি ভ্যান্সের সিদ্ধান্তমূলক ভোটে সমতা ভেঙে পিট হেগসেথের জয় নিশ্চিত হয়। মার্কিন সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা আফগানিস্তান, ইরাক, কিউবা এবং গুয়ান্তানামো বে কারাগারেও কাজ করেছেন। নির্বাচিত হয়েও পেন্টাগনে বড় ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চলছে সপ্তাহে সপ্তাহে বাড়ছে টিকিটের দাম। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর ভাড়া 3 মাসে বেড়েছে 30 থেকে 40 হাজার টাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওমরা সহ সাধারণ যাত্রী ও প্রবাসীরা। সিন্ডিকেট ভাঙতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি যাত্রীদের। টিকিট কালোবাজারি বন্ধে একই দাবি এজেন্সিগুলোরও। এখানে নৈরাজ্যে নতুন করে হাওয়া লাগিয়েছে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত, বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। প্রবাসীরা যে কষ্ট করে বাইরে যায় সেটা সেই হিসাবে বিমান ভাড়া বা সরকারের সব কিছু একটা নিয়ন্ত্রণে রাখা উচিত। দেশ ছেড়ে বিদেশ পাড়ি। জুলাই আগস্ট পট পরিবর্তনের পর এসব প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে নানা সুবিধা যোগ হলেও ধরাশায়ী হচ্ছেন টিকিট কিনতে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো রুটের টিকিট মূল্য শেষ 3 মাসে হয়েছে প্রায় দ্বিগুণ। বিদেশ যাওয়ার আগেই বাড়তি এই চাপ আর্থিক সংকটে ফেলেছে তাদের। গত কয়েক বছরের এই টিকিট কালোবাজারির মূলোচ্ছেদ চান রেমিটেন্স যোদ্ধারা। আসার সময় আমাদের 70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখান থেকে শুধু সিঙ্গেল টিকিট 90,000, 95,000, 1,85,000 এরকম লাগে।
মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যায়, ওদের অনেক সমস্যা হয়। সিন্ডিকেটে দৌড়াতে বেশি চাপে পড়েছে ওমরা যাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো। কম খরচে ওমরা করতে চাওয়া যেমন অনিশ্চিত হয়ে পড়ছে, তেমনি প্যাকেজ তৈরি করতে গিয়ে অস্বস্তিতে এজেন্সি মালিকরা। বিগত সময়গুলোতে দেখেছি যে একটা সিন্ডিকেট, তো এখন বর্তমান সময় কেন সেই একই রকম সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি আমরা তো আসলে বুঝতে পারছি না। এয়ারলাইন্সের পলিসি বা তাদের সফটওয়্যারটা ওইভাবে মেকানিজম করা যে সাপ্লাই যত কম হবে বা ডিমান্ড যত বাড়তে থাকবে তত টিকিটের প্রাইসগুলো বাড়তে থাকবে। জ্বালানি খরচ না বাড়লেও সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের মার্চের টিকিটের দাম এখনই দাঁড়িয়েছে 95,000 থেকে 1,10,000 টাকা, যা 3 মাস আগেও ছিল 75 থেকে 80,000 টাকায়। আকাশপথের লাগামহীন ভাড়ায় যোগ হওয়া বাড়তি শুল্ক মরার ওপর খাড়ার ঘা হচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সরকার নিজেই বাড়িয়ে দিচ্ছে, এক্সাইজ ডিউটি বসিয়েছে, ট্রাভেল ট্যাক্স বাড়িয়েছে, হ্যাঁ ডোমেস্টিকে 200 টাকার উপরে বেড়েছে, হ্যাঁ ইন্টারন্যাশনালে ক্ষেত্র ভেদে 25% পর্যন্ত বেড়েছে। সো এইটা তো অ্যাড আপ হচ্ছে টু দি টিকিট ফেয়ার। সো আমি একদিকে সরকার হয়ে আমি বলছি যে তোমরা ভাড়া কমাও, আবার অন্যদিকে আমি ভাড়া বাড়িয়ে দিচ্ছি। এইটাতে কি দাঁড়াচ্ছে? এটাতে তো একটা সম্পূর্ণ বৈপরীত্য দেখা যাচ্ছে। তথ্য বলছে ইতিহাদ সহ কিছু ফ্লাইট বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু ভাড়া বাড়াচ্ছে মূলত কৃত্রিম সংকট সৃষ্টি করা গ্রুপ টিকিটিং। মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের পুঁজি করেই টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে তুলেছে একটি চক্র। এ বিষয়ে যাত্রীদের বরাবরের মতো অভিযোগ এবং স্টেক হোল্ডারদের নানা পরামর্শ থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন মিলছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে টিকিট কালোবাজারি সিন্ডিকেট বন্ধ হবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকে যুক্ত রাখার আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। তা না হলে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না বলে মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চাইছেন বলেও অভিযোগ তার। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। সমর্থন না জানিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে শুরু থেকেই আশ্বাস দিয়েছেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো সময় ফোনালাপ করতে চান তিনি। তবে পুতিন ট্রাম্পকে নিজের সুবিধা মতো ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের শাসনামলে মস্কোর কোনো পরিকল্পনাই আর সফল হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। স্থানীয় সময় শনিবার মলদোভার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প পুতিনের বৈঠকে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান জেলেনস্কি। কিয়েভের অংশগ্রহণ ছাড়া আলোচনা সফল হবে না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আমি সত্যি আশা করি রাশিয়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন এই আলোচনায় অংশ নেবে। হ্যাঁ, আমি সত্যিই চাই ইউরোপ অংশগ্রহণ করুক, কারণ ভবিষ্যতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হব। যুক্তরাষ্ট্রের 90 দিনের ত্রাণ বিরতি ইউক্রেনের কোনো ক্ষতি করবে না বলে জানান জেলেনস্কি। বলেন ট্রাম্প প্রশাসন শুধুমাত্র মানবিক ত্রাণ সহায়তা বন্ধ করেছে, অস্ত্র সহায়তা নয়। 90 দিনের জন্য ত্রাণ দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অনেক প্রতিষ্ঠান ত্রাণের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ইউক্রেনের সাহায্যের সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই। আমি সামরিক সাহায্যের উপর মনোযোগ দিচ্ছি, এটি বন্ধ হয়নি। ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের আবারও আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রে পাঠাতে শুরু করেছে ইতালি সরকার। আন্তর্জাতিক জলসীমা থেকে আটকের পর বাংলাদেশি, মিশরীয় সহ মোট 11 জনকে আলবেনিয়ায় পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে উদ্বেগে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আইনি বাধার কারণে 2 মাস স্থগিতের পর ভূমধ্যসাগরে উদ্ধারকৃত অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়ে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। এদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। শনিবার ইতালির সংবাদ মাধ্যম আনসা এ তথ্য জানিয়েছে। গত 19 জানুয়ারি ইতালির আদালতের রায়ে বলা হয়, নিরাপদ দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ব্যাপারে সরকার ভিন্ন চিন্তা করতে পারে, তবে নারী, শিশু এবং অসুস্থ অভিবাসীদের পাঠানো যাবে না। এই অবস্থায় ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রপথে আসতে গিয়ে আন্তর্জাতিক জলসীমায় ধরা পড়লেই বাংলাদেশিদেরও যেতে হবে আলবেনিয়াতে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি সরকার নিরাপদ দেশ থেকে আগত যারা অভিবাসী সমুদ্রপথে আন্তর্জাতিক জলসীমায় থাকবে তাদের চাইলেই আলবেনিয়াতে পাঠাতে পারবেন। তারই পরিপ্রেক্ষিতে আসলে 11 জনকে এখন আলবেনিয়াতে নেওয়া হয়েছে। তো ধারণা করা হচ্ছে এক্ষেত্রেও কোনো বাধা হবে না সরকারের জন্য। আর আপনারা যারা এখন থেকে এরকম পথ অনুসরণ করছেন তারা চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার, কারণ এই ধরনের পথের ক্ষেত্রে আপনি মৃত্যুর ঝুঁকির পাশাপাশি আইনগত ঝুঁকি অনেক বেশি থাকবে।
2023 সালের 6 নভেম্বর ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইতালি থেকে যেসব অবৈধ অভিবাসী আলবেনিয়ায় পাঠানো হবে তারা আশ্রয় প্রার্থনা করে একটি আবেদন করবেন। সেই আবেদনের উপরও শুনানি করে তাদের বক্তব্য এবং সম্ভাব্য তথ্য যাচাই বাছাই করে যদি আশ্রয়ের যোগ্য হয় তাহলে তাদেরকে ইতালিতে ফেরত পাঠানো হবে, আর তা না হলে অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। গেল 13 অক্টোবর 10 বাংলাদেশি সহ 16 জনকে আলবেনিয়ার আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছিল। পরে রোমের একটি আদালতের রায়ের পর তাদেরকে ইতালিতে ফেরত পাঠানো হয়। এদিকে নিরাপদ দেশের বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ব্যাপক আলোচনা হচ্ছে। আগামী এপ্রিলে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের আদালত চূড়ান্ত রায় দেবে। ওই রায়ের উপর নির্ভর করবে বাংলাদেশ, মিশর সহ যে 22টি দেশকে ইতালি নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে সেসব দেশের অভিবাসীদের ভাগ্য। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। বিদেশি শিক্ষার্থী প্রবেশের সংখ্যা কমানোর পদক্ষেপ বাস্তবায়ন শুরু করেছে কানাডা। শুক্রবার দেশটির অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রদেশে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া চলতি বছর যারা দেশটিতে মাস্টার্স এবং পোস্ট ডক্টরাল করতে যাবেন সেই শিক্ষার্থীদেরও একইভাবে প্রত্যয়নপত্র জমা দেওয়ার নিয়ম করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশটির এমন সিদ্ধান্তে বিপাকে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থীরা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশে লাগাম টানছে কানাডা। টানা দ্বিতীয় বছরের মতো দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমাতে যাচ্ছে দেশটির সরকার। শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রণালয় জানায়, এবছর দেশটিতে 4,37,000 শিক্ষার্থীকে স্টাডি পারমিট দেয়া হবে, যা গত বছরের তুলনায় 10% কম। এর অংশ হিসেবে এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রাদেশিক বা টেরিটোরিয়ায় প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া চলতি বছর যারা দেশটিতে মাস্টার্স এবং পোস্ট ডক্টরাল করতে যাবেন সেই শিক্ষার্থীদেরও এই প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এর আগে 2023 সালে 6 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় পড়াশোনার সুযোগ পেয়েছিল। এর মাধ্যমে দেশটিতে সক্রিয় ভিসাধারী শিক্ষার্থীর সংখ্যা পৌঁছায় 10 লাখে। ট্রুডো প্রশাসন জানায়, অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবাসন সংকট দেখা দিয়েছে কানাডায়। বাড়তি জনসংখ্যার কারণে চাপ তৈরি হয়েছে স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে। এছাড়া অতিমাত্রায় বেড়ে গিয়েছে আবাসন ব্যয়। এসব খাতে সংকট তৈরি হওয়ায় চাপের মুখে পড়েছে সরকার। এ কারণে দেশটিতে অভিবাসীর সংখ্যা কমাতে গেল বছর স্টাডি পারমিট কমিয়ে দেয় কানাডা। আশ্রয় ও অভিবাসীদের কাজের সুযোগের জন্য সুনাম রয়েছে কানাডার। বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। তবে সংশ্লিষ্টরা বলছেন, দেশটির নতুন পদক্ষেপে বিপাকে পড়তে পারেন বিদেশি শিক্ষার্থীরা। কাকুলি আখতার, সময় সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বায়ু দূষণের তীব্রতায় প্রায় 300টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র বায়ু দূষণের কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, শ্বাসকষ্ট সহ বাড়ছে বিভিন্ন রোগ। বায়ু দূষণ নিয়ন্ত্রণে 1 সপ্তাহের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। শহর জুড়ে ঘন ধোঁয়াশা বলে দিচ্ছে ক্রমে অবনতির দিকে যাচ্ছে থাইল্যান্ডের বায়ু দূষণ পরিস্থিতি। কৃষি বর্জ্য, বনাঞ্চলে আগুন ও যানবাহনের কালো ধোঁয়া দূষিত করে তুলছে ব্যাংককের বাতাস। স্থানীয় সময় শুক্রবার শহরটির বায়ুর গুণগত মান উঠে এসেছে 187-তে। এতে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় 5ম স্থানে উঠে এসেছে ব্যাংকক। বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে শহরবাসীর মধ্যে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পেয়েছে। বাতাসের ধূলিকণার পরিমাণ অনেক বেশি। এটি সরাসরি আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করছে। আমার মেয়ে বাইরে খেলতে যেতে পারছে না, আর বাইরে গেলেই ওর অ্যালার্জির সমস্যা আরো বেড়ে যাচ্ছে। এ অবস্থায় বায়ু দূষণ রোধে প্রশাসনকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাসিন্দারা। প্রতি বছর একই দশা। আমরা চাই এবার এর একটা সমাধান হোক। বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের আরো কঠোর হতে হবে। থাইল্যান্ডের সরকারও বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যেই 1 সপ্তাহের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা ঘোষণা করা হয়েছে, যাতে করে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমে আসে। এছাড়াও দেশটির প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা পেতংতান জানান, বায়ু দূষণ নিয়ন্ত্রণে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদের প্রকল্প হাতে নেবে তার সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আমিরাতের আজমাইনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের লড়াইয়ে অংশগ্রহণকারীদের ভূমিকার পাশাপাশি স্মরণ করা হয় প্রবাসীদের কথাও। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রবাসীদের কল্যাণেও দেখা গেছে বিভিন্ন উদ্যোগ। সংযুক্ত আরব আমিরাত সফরে এসে এক অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুলাই আন্দোলনের নেতা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার রাতে আজমান শহরে আয়োজন করা হয় সিএপি সম্বর্ধনার অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, প্রবাসীরা যেন বিনিয়োগ করে দেশের উন্নতিতে অবদান রাখতে পারেন সেই উদ্দেশ্যে ছোট ছোট ক্ষেত্র তৈরি করার পদক্ষেপ নিয়েছে সরকার। ভোটাধিকার নিশ্চিতের ব্যাপারেও জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রবাসীদের একটি দীর্ঘদিনের দাবি ছিল ভোটাধিকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জটিল একটি বিষয় হলেও এ বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই দেশে বিদেশের বিভিন্ন এক্সপার্টদের থেকে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে প্রবাসীদের ভোটাধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করা যায়। যারা জুলাই গণঅভ্যুত্থানে এবং বিগত 16 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে দেশের জনগণের উপর জুলুম, নির্যাতন, গুম, খুনের মতো ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার করার মাধ্যমে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের মতামত প্রত্যাশা করছি। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রবাসীদের মধ্যকার দ্বিধা বিভক্তি দূর করার আহ্বান জানান আবুধাবি দূতাবাস ও বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা। আমি যতদূর চেষ্টা করছি এই সমাজকে শিখবার, এই সমাজকে জানবার, আমি চেষ্টা করছি আমাদের মানুষের সমস্যাগুলো বুঝবার, এবং আমি চেষ্টা করছি এই সমস্যার সমাধানে কি কি উপায় হতে পারে সেটার একটা রোডম্যাপ তৈরি করবার। গণঅভ্যুত্থানের মাধ্যমে আসলে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনে শুধু পরিবর্তন আসেনি, আমি বলবো যে মানুষের মনোজগতেও একটি পরিবর্তন এসেছে। সিএপি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমায়দ আল নোয়াইমি। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি নেতা ইয়াকুব সৈনিক। বক্তৃতা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালদ্বীপে শুরু হয়েছে 4 দিনব্যাপী ফুড অ্যান্ড বেভারেজ শো 2025 নামের আন্তর্জাতিক মেলা। মালদ্বীপের এই মেলায় আন্তর্জাতিক মানের খাদ্যপণ্য, পানীয় ছাড়াও ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়েছে। মেলায় মালদ্বীপ সহ 4টি দেশের মোট 40টি কোম্পানি অংশ নিয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। বাহারি রকমের খাবার কিনতে স্টলে স্টলে ভিড় করছেন সব বয়সের মানুষ। মালদ্বীপের হুলহুমাল শহরের সেন্ট্রাল পার্কে আয়োজন করা হয়েছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক ফুড অ্যান্ড বেভারেজ শো 2025। মেলার 8ম সংস্করণে অংশ নিয়েছেন 4টি দেশের 40টি কোম্পানি। অংশ নেওয়া সব দেশের স্টলে আন্তর্জাতিক পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। বিনামূল্যে এসব খাবারের স্বাদ নিতে পারেন দর্শনার্থীরা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ লতিফ। মেলার দ্বিতীয় দিন থেকে প্রতিটি স্টলে ছিল দর্শনার্থীদের সরব উপস্থিতি। কেউ খাচ্ছেন, কেউ দেখছেন, কেউ মগ্ন মেলার গানের আসরে, কেউ বাবার অংশ নিচ্ছেন সেলফি কন্টেস্টে। এসব নিয়ে ব্যস্ত মেলায় আগত প্রত্যেক দর্শনার্থী। তবে মেলায় আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী পিৎজা খাওয়ার প্রতিযোগিতার। এতে বিজয়ী 3 ব্যক্তিকে পুরস্কার এবং নগদ অর্থও দেন আয়োজকরা। এমন আয়োজনে খুশি মেলায় আগত প্রবাসী বাংলাদেশিরা। তবে মেলায় বাংলাদেশের স্টল থাকলে আরো ভালো লাগতো বলে জানান তারা। বাংলাদেশে এত বড় বড় কোম্পানি থাকা সত্ত্বেও এখানে একটি বাংলাদেশি কোনো স্টল এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। যদিও আমাদের দেশের অনেক খাদ্য এবং বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এই দেশে আছে, মালদ্বীপ ছোট দেশ হিসাবে অনেক প্রোডাক্ট আছে, এতগুলা স্টলের মধ্যে আমাদের দেশীয় কোনো মালিকানাধীন কোনো স্টল দেখলাম না, এটাই আসলে দুঃখের বিষয়। মেলা দর্শনার্থীদের জন্য ছিল উন্মুক্ত। 26 জানুয়ারি রাত 11টা পর্যন্ত চলবে এ মেলা। সময় সংবাদ, মালদ্বীপ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ গণমাধ্যমের। বিক্রি করতে না চাওয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি, করেন জোর জবরদস্তি। এবং ইতালিতে যাওয়া অবৈধ অভিবাসীদের আবারও আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠাতে শুরু করেছে সরকার। আছেন বাংলাদেশিরাও, প্রবাসীদের উদ্বেগ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।